আচ্ছা, দেখতে থাকো। আশা করি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তোমরা বই টই কিছু দরকার নেই, পড়া দেখতে থাকো। তো সবার প্রথমে আমরা জানি যে আমাদের কোষের মধ্যে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়। আগের দিন আমরা প্রোটিন পড়েছি ব্যাচ 4 এর। এবার প্রোটিন শেষ, তারপর কার্বোহাইড্রেট আছে, শর্করা। শর্করা অনেক বড়, নিউক্লিক অ্যাসিডটা যথেষ্ট ছোট। একদম 1 ঘন্টা 10 মিনিট বা 20 মিনিট টানা ক্লাস হবে, হ্যাঁ? তো ভালো করে ধৈর্য ধরে দেখ। এবার আমাদের দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আমাদের কোষের মধ্যে পাওয়া যায়, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এবার নিউক্লিক অ্যাসিডের যে বেসিক ইউনিট সেটা হলো নিউক্লিওটাইড। আর যা কিছু লিখতেছি সব পাই যাবি নিউক্লিওটাইড। এবার নিউক্লিওটাইড কি কি দিয়ে তৈরি আমরা দেখি। এবার নিউক্লিওটাইড তৈরি হয় আমাদের, হয়ে গেল, দাঁড়া তুলে নিই। 5 কার্বন যুক্ত শর্করা বা সুগার যেটাকে আমরা বলি, একটা থাকে নাইট্রোজেন বেস, আর একটা থাকে আমাদের কি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, এই সব কিছু মিলে আমাদের কি তৈরি হয়, নিউক্লিওটাইড তৈরি হয়। আর 5 কার্বন যুক্ত শর্করা প্লাস নাইট্রোজেন বেস একটা, এদের কেবলমাত্র দুজনকে আমরা বলি নিউক্লিওসাইড। তাহলে টাইডের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, আর আমাদের সাইডের মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে না। ঠিক আছে, এবার আমরা এক একটা গঠন করব। তো চলো গঠন করা শুরু করি। সবার প্রথমে আমরা গঠন করব হচ্ছে ফসফরিক অ্যাসিডের। তো চলো দেখি ফসফরিক অ্যাসিড কেমন দেখতে হয়। এর সংকেত হচ্ছে H3PO4। H3PO4 কেমন দেখতে এটা? এই ফসফেট ডবল বন্ড ও, বন্ড OH, বন্ড OH, বন্ড OH, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এবার অ্যাসিড কখন বলবো, যখন জলীয় দ্রবণে H+ আয়ন দান করবে। এবার জলীয় দ্রবণে H+ আয়ন দান করার পর কেমন দেখতে হবে? এই যে প্রোটন ছেড়ে দিল, মাইনাস হয়ে গেল, প্রোটন ছেড়ে দিল, মাইনাস হয়ে গেল, প্রোটন ছেড়ে দিল, মাইনাস হয়ে গেল। এটাকে আমরা বলি ফসফেট। ফসফেট, তাহলে ফসফেট হচ্ছে এটা, আর এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড, আশা করি বোঝা গেল ফসফেট আর ফসফরিক অ্যাসিডের মধ্যে ডিফারেন্সটা কোথায়। তাহলে আমি রেকর্ডিং করছি, এটাকেও চালু রাখি, দেখতে থাকো। এইবার এবার আমরা পড়বো 5 কার্বন যুক্ত শর্করা নিয়ে। চলো দেখি। এবার 5 কার্বন যুক্ত শর্করাটা কি থাকে, আমাদের রাইবোজ শর্করা। এবার ডিএনএ এর ক্ষেত্রে শর্করাটা আলাদা হয়, আরএনএ এর ক্ষেত্রে শর্করাটা আলাদা হয়। তো ডিএনএ এর ক্ষেত্রে যে শর্করাটা থাকে ওটাকে আমরা বলি ডিঅক্সি রাইবোজ সুগার বা শর্করা। আর আরএনএ এর ক্ষেত্রে শর্করাটাকে আমরা বলি রাইবোজ সুগার। রাইবোজ সুগার। এবার গঠন কেমন, এটা সাইক্লিক স্ট্রাকচার রাইবোজ সুগারের, সেটা দেখতে হয় এরকম। এগুলো গঠন জানতে হবে, কারণ আস্তে আস্তে কিন্তু বেসিক, এখন কিন্তু বেসিক জিনিস এগুলো। বেসিক জিনিস থেকে আস্তে আস্তে তোর ডেপথের দিকে যাবে। তাহলে এখানে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। এখানেও 1, 2, 3, 4, 5 নাম্বার আমরা লিখবো। এবার এবার সুগারের কার্বনের এদিকে থাকে OH, এদিকে থাকে H, এখানে থাকে H, এখানে শুধুমাত্র H, এখানে H, এখানে থাকে OH, এখানে থাকে H, এখানে থাকে CH2OH। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। ক্লিয়ার? ঠিক এখানেও, এখানে OH, এখানে H, এখানে H, এখানে OH। আরএনএ আর ডিএনএ সুগারের মধ্যে ডিফারেন্সটা 2 নাম্বার পজিশনে। দেখ আমি অক্সিজেন একটা দেই নেই ডিএনএ সুগারের এখানে। আর কি থাকবে এখানে, CH2OH। ক্লিয়ার? তাহলে এটা কত নাম্বার কার্বন, 5 নাম্বার। তাহলে ডিএনএর
এই সুগারটাকে আমরা বলি 2 প্রাইম ডিঅক্সিরাইবোজ সুগার। কেন 2 প্রাইম বলি? কারণ 2 প্রাইম পজিশনে অক্সিজেন থাকে না, কিন্তু আরএনএ সুগারের মধ্যে এখানে অক্সিজেন থাকে। আশা করি ক্লিয়ার এটুকু। এবারে এই যে ওএইচটা দেখতে পাচ্ছিস 1 নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত ওএইচটা, এই ওএইচটা যদি এই CH2OH গ্রুপের দিকে থাকে তখন তাকে আমরা বলবো বিটা রাইবোজ। তাহলে এই সুগারটা কেমন? বিটা ফর্মে আছে। তাহলে এই সুগারটাও কেমন? বিটা ফর্মে আছে। কিন্তু এই ওএইচটা যদি মানে এরকম করে, তো আবার কি আসতে এখন, এই ওএইচটা যদি উপরের দিকে এইচ থাকতো আর নিচের দিকে ওএইচটা থাকতো তখন তাকে আমরা বলবো আলফা রাইবোজ বা আলফা ডিঅক্সি বিটা রাইবোজ, সরি আলফা ডিঅক্সি রাইবোজ সুগার। বোঝা গেল? তাহলে এই ওএইচটা এই CH2OH এর দিকে আছে, তার মানে হচ্ছে বিটা। আর যদি এই ওএইচটা এখানে থাকতো এই পজিশনে আর এইচটা উপরে যেত তখন তাকে আমরা কি বলতাম? আলফা। বোঝা গেল? তাহলে এটাকে আমি একটু মুছে দিচ্ছি, তাহলে এগুলো গন্ডগোল ভাবে পড়ে। তাহলে আমাদের সুগারের মধ্যে বিটা রাইবোজ সুগার থাকে। এইবার আমরা রাইবোজ সুগারটা নিয়ে পড়লাম। এবার আমরা কি করব? নাইট্রোজেন বেসগুলো নিয়ে, সেটা খুব ইম্পর্টেন্ট। নাইট্রোজেন বেস। এবার নাইট্রোজেন বেস দুই ধরনের হয়। নাইট্রোজেন বেস। এবার নাইট্রোজেন বেস কি কি হয়? ডিএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন বেস দুই ধরনের হয়, আরএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেন বেস আবার আলাদা ধরনের হয়। কি কি নাইট্রোজেন বেস? একটা হচ্ছে পিউরিন। পিউরিন কে কে? ডিএনএ এর ক্ষেত্রে অ্যাডিনিন আর গুয়ানিন। এক্ষেত্রেও আরএনএ এর ক্ষেত্রেও পিউরিন কে কে? আরএনএ এর ক্ষেত্রেও পিউরিন হচ্ছে আমাদের অ্যাডিনিন আর গুয়ানিন। আর পাইরিমিডিন বা পিরিমিডিন কে কে? পিরিমিডিন আমাদের কে কে? পিরিমিডিন হচ্ছে থাইমিন আর সাইটোসিন। আর এক্ষেত্রে পাইরিমিডিন হচ্ছে কে কে? ইউরাসিল আর সাইটোসিন। তাহলে শুধুমাত্র থাইমিন থাকে ডিএনএতে আর আরএনএতে কি থাকে? ইউরাসিল। এইবার এইটুকু তো ক্লাস 9এও পড়েছিস, এবার তোদের এদের স্ট্রাকচার জানতে হবে। চলো সবার প্রথমে আমরা অ্যাডিনিন দিয়েই শুরু করি। তো অ্যাডিনিনের মধ্যে আমাদের পিউরিনগুলোর মধ্যে, এবার এখানেই বলে দিই, পিউরিনগুলো যে আছে, পিউরিনগুলোতে দাঁড়া আমি এটা আলাদা একটা পেজে করি, তাহলে তোদের কাছে টোটাল স্ট্রাকচারটা থাকবে। গেল, নেক্সট পেজে যাই। এই পেজে আমরা লিখি। তো তারা নিচে আনি। তো সবার প্রথমে আমরা জানবো যে পিউরিন গুলোর মধ্যে 1, 3, 7 এবং 9 নাম্বার পজিশনে নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন উপস্থিত। গেল। আর পাইরিমিডিন গুলোর ক্ষেত্রে, পিরিমিডিন গুলোর ক্ষেত্রে 1 নাম্বার আর 3 নাম্বার পজিশনে কে থাকে? নাইট্রোজেন থাকে। ক্লিয়ার? এইবার পিউরিন গুলো দেখি কেমন দেখতে হয়। সবার প্রথমে আমরা অ্যাডিনিনের ছবি আঁকি। অ্যাডিনিনের মধ্যে এরকম রিং এর মতো থাকে। কটা রিং থাকবে? পিউরিনের মধ্যে 2টা রিং থাকে। তাহলে এই একটা রিং আঁকলাম আমরা, তারপরে আরেকটা, এটা একটা রিং। নাম্বারিং হয় শুরু এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। সরি, 9টা একটু বেশি উপরে উঠে। এটা হচ্ছে 9 নাম্বার পজিশন। অ্যাডিনিনের ছবি এটা। এবার অ্যাডিনিনের পুরো নাম কি? অ্যাডিনিনের পুরো নাম হচ্ছে 6 অ্যামিনো পিউরিন। তাহলে এর পুরো নাম কি? 6 অ্যামিনো পিউরিন। কেন? এবার নাইট্রোজেন গুলো কোন কোন পজিশনে আছে আমরা দেখে নেই। নাইট্রোজেন গুলো আছে 1 নাম্বার পজিশনে, 3 নাম্বার পজিশনে, 7 নাম্বার পজিশনে আর 9 নাম্বার পজিশনে। এবং 9 নাম্বার পজিশনে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনটাও দিবি, কারণ প্রয়োজন আছে এটা। বাকিগুলার বাকি কোথায় ডবল বন্ড আছে কি আছে প্রয়োজন নেই দেওয়ার।
6 অ্যামিনো পিউরিন মানে 6 নাম্বার পজিশনে কি আছে আমাদের অ্যামিনো গ্রুপ আছে। তাহলে এটা টোটালটাই হচ্ছে অ্যাডিনিনের স্ট্রাকচার। পিউরিন আর কি আছে গুয়ানিন। এবার গুয়ানিনের পুরো নাম তোকে মনে রাখতে হবে। গুয়ানিনের পুরো নাম কি? আমাদের হচ্ছে 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন। কি 2 অ্যামিনো 6 অক্সি পিউরিন, এটা হচ্ছে গুয়ানিনের পুরো নাম, তোকে মনে রাখতে হবে। এবার স্ট্রাকচারটা যদি আঁকি আবার, এর মধ্যেও আমাদের দুটো রিং আছে, এই একটা দিলাম। এবার ছায়া প্রকাশনের বই এগুলো নেই দেওয়া অত ভালো করে, বাট সাতটার বইয়ে দেওয়া আছে। এখানেও নাম্বারিং কোথা থেকে 1 2 3 4 5 6 7 8 9। এইবার এর মধ্যেও আমরা এবার নাইট্রোজেন গুলো দিই 1 নাম্বার পজিশনে, 3 নাম্বার পজিশনে, 7 নাম্বার পজিশনে, 9 নাম্বার পজিশনে। এখানে হাইড্রোজেনটাও দিব। এবার পুরো নামটা কি 2 অ্যামিনো মানে 2 নাম্বার পজিশনে কি আছে অ্যামিনো গ্রুপ আছে NH2। 6 অক্সি মানে 6 নাম্বার পজিশনে কি আছে অক্সিজেন আছে। এটা হচ্ছে গুয়ানিনের পুরো নাম। অ্যাডিনিন আর গুয়ানিন তোদের নিশ্চয়ই হয়ে গেল। এইবার আমরা পড়বো পিরিমিডিন গুলোর স্ট্রাকচার। পিরিমিডিন গুলো কি কি আছে, দাঁড়া এবার পিরিমিডিন গুলোকে আমরা একটু অন্য কালি দিয়ে করার চেষ্টা করি। দেখো এই হচ্ছে রিংটা। এবার এদের মধ্যে কেবলমাত্র একটা করেই রিং থাকে, এই একটা, এই একটা, এই আর একটা। তাহলে তিনটা পিরিমিডিন আছে নিউক্লিক অ্যাসিডে, তিনটারই ছবি আমরা করছি। দেখো এবার তাহলে এখানে নাম্বারিং শুরু আবার এখান থেকে 1 2 3 4 5 6। শুরু কোথা থেকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার পুরো নাম তোকে মনে রাখতে হবে। তো সবার প্রথমে যে আমি ছবিটা আঁকলাম এটা হচ্ছে তোমার কার, এটা হচ্ছে আমার ইউরাসিলের। তাহলে ইউরাসিলের পুরো নাম কি 2,4 ডাই অক্সি পাইরিমিডিন, পাইরিমিডিন, এটা হচ্ছে পুরো নাম। তাহলে কত নম্বর পজিশন নাইট্রোজেন থাকবে 1 সেকেন্ড, এখানে না নামটা লেখাটা ঠিক হবে না কারণ নিচে আমাকে নাইট্রোজেনটা দিতে হবে। নাইট্রোজেন গুলাকে দিয়ে দিই। তাহলে 1 নাম্বার পজিশন আর 3 নাম্বার পজিশনে নাইট্রোজেন 1 3। কোথায় আছে 1 নাম্বারে আর 3 নাম্বারে, কোথায় আছে 1 নাম্বারে আর 3 নাম্বারে। এবার 1 নাম্বার নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনটা দিবি, 1 নাম্বার নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনটাকে দিবি, 1 নাম্বার নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনটাকে দিবি। ঠিক আছে, পুরো নামগুলো উপরে লিখি চল। ইউরাসিল এর পুরো নাম হচ্ছে 2,4 ডাই ডাইঅক্সি পিরিমিডিন, পাইরিমিডিন। ঠিক আছে, এবার এটা হচ্ছে ইউরাসিলের ছবি। এবার এই দিকের একদম কোনাটা হচ্ছে থাইমিনের ছবি। থাইমিনের পুরো নাম কি সেম 2,4 ডাইঅক্সি বাট 5 মিথাইল পাইরিমিডিন, পাইরিমিডিন। তাহলে এখানে ছবিগুলো দেই 2,4 ডাইঅক্সি মানে 2 নাম্বার পজিশনে অক্সিজেন, 4 নাম্বার পজিশনে অক্সিজেন। এখানেও সেম 2 নাম্বার পজিশনে অক্সিজেন, 4 নাম্বার পজিশনে অক্সিজেন। বাট এখানে এক্সট্রা 5 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপ থাকবে। তাহলে পরীক্ষা আসতে পারে থাইমিন আর ইউরাসিলের মধ্যে ডিফারেন্স কোথায়, 5 নাম্বার পজিশনে মিথাইলের। ঠিক আছে, আমি পড়ানোর পর তোদের কোশ্চেন দিয়ে দিব, তোরা বাড়িতে সলভ করবি বসে বসে। নেক্সট এবার বাকি থাকলো কি সাইটোসিন। তো সাইটোসিনটা একটু অন্য কালি দিয়ে করি। তাহলে এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে আমাদের সাইটোসিন। এর পুরো নাম কি 4 অ্যামিনো 6 অক্সি পাইরিমিডিন, পাইরিমিডিন। ঠিক আছে, দেখো কি পুরো নাম, দাঁড়াও 1 সেকেন্ড, দাঁড়াতো 1 সেকেন্ড দাঁড়াও। উপরেরটা আমি দেখি তো কি লিখছি। উপরেরটা লিখছি আমি 2 অ্যামিনো
সিক্স অক্সি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি লিখলাম আমি, ফোর অ্যামিনো টু অক্সি, এক সেকেন্ড, সিক্স অক্সি লিখে দিয়েছি, ফোর অ্যামিনো টু অক্সি পাইরিমিডিন। এবার ঠিক আছে, তাহলে এখানে অক্সিজেনটা কোথায় থাকবে, 2 নম্বর পজিশনে, আর 4 নম্বর পজিশনে কি থাকবে, অ্যামিনো গ্রুপ, NH2 লিখে দিলাম। ক্লিয়ার? তো এই একদম ঠিক আছে, হ্যাঁ। এই হচ্ছে তোদের সুগারগুলো, সরি, নাইট্রোজেন বেসগুলো, এবং তোকে এইটুকু মনে রাখতেই হবে, এগুলো ছায়া প্রকাশনী বইয়ে নাই, আপনার বইয়ে আছে। কারো কোনো সমস্যা থাকলে মাইক খুলে বলো, কারো কোনো সমস্যা থাকলে মাইক অন করে বলো। বাকি পাবলিক গুলো কি ঘুমোচ্ছে নাকি, ওদের কি নিউক্লিক অ্যাসিডের প্রয়োজন নেই, কি অবস্থা? তাহলে তো একটা গ্রুপে মেসেজ করে দিই। এক সেকেন্ড, আমি একটা গ্রুপে মেসেজ করে দিই। আচ্ছা চলো, আমরা এবার দেখতে থাকি বাকি। কোথায় গেল আমরা, আমরা বললাম হচ্ছে এটা নিয়ে। এবার আমরা আরো একটু ডেপথে যাই, আর কয়টা পেজ অ্যাড করি। এই এইবার আমরা এই যে নিউক্লিওটাইড সম্বন্ধে করলাম, এবার নিউক্লিওটাইডের আবার নাম আছে, এগুলোর সম্বন্ধে করতে হবে। এবার দেখো, নিউক্লিক অ্যাসিড করতে যাওয়ার আগে, ডিএনএ তে ঢোকার আগে তোমাকে এত কিছু জানতে হবে, তারপর গিয়ে তুমি ডিএনএ আরএনএ সম্বন্ধে পড়বা। এবারে সবার প্রথমে আমাদের আরএনএর নিউক্লিওটাইড গুলোর নাম লিখি, ঠিক আছে? তাহলে আরএনএর ক্ষেত্রে থাকে কি, 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার, রাইবোজ সুগার থাকে। আর তার সঙ্গে যদি অ্যাডিনিন যুক্ত হয়, তখন তাকে আমরা কি বলতে পারি, তখন আমি তাকে বলবো অ্যাডিনোসিন। এবং তাহলে অ্যাডিনোসিন কি, অ্যাডিনোসিন হচ্ছে একটা নিউক্লিওটাইড, সরি নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড। ক্লিয়ার? এবার এই অ্যাডিনোসিনের সঙ্গে যদি একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তখন তাকে আমি কি বলবো, অ্যাডিনাইলেট অর অ্যাডিনাইলিক অ্যাসিড, অ্যাডিনাইলিক অ্যাসিড। অ্যাডিনাইলেট বা অ্যাডিনাইলিক অ্যাসিডকে আমরা কি বলবো, নিউক্লিওটাইড। ক্লিয়ার? এইবার তাহলে এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার, যদি এবার 5 কার্বন রাইবোজ সুগারের সঙ্গে আমাদের গুয়ানিন যুক্ত হয়, আর তখন তাকে কি বলবো, গুয়ানোসাইন। আর এর সঙ্গে যদি একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, তখন থেকে কি বলবো, তখন তাকে আমি বলবো গুয়ানাইলেট অর গুয়ানাইলিক অ্যাসিড। এটা হচ্ছে তার। এবার যদি এই 5 কার্বন যুক্ত রাইবোজ সুগারের সঙ্গে আমাদের ইউরাসিল যুক্ত হয়, তখন তাকে আমরা কি বলবো, ইউরিডিন।
তাহলে ইউরিডিন কি একটা নিউক্লিওসাইড, আর এর সঙ্গে যদি ফসফেট যুক্ত হয় তখন থেকে কি বলবো, ইউরিডাইলেট অর ইউরিডাইলিক অ্যাসিড। লাস্ট বাকি থাকলো সাইটোসিন, 5 কার্বন যুক্ত রাইবোজ সুগার প্লাস সাইটোসিন, তখন তাকে কি বলবো, সাইটিডিন। আর এর সঙ্গে যদি একটা ফসফেট যুক্ত হয় তখন তাকে আমি কি বলবো, সাইটিডাইলেট অর সাইটিডাইলিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে আরএনএ এর নিউক্লিওসাইড কখন বলবো, নিউক্লিওটাইড কখন বলবো, কিভাবে কোশ্চেন আসবে দেখাবো। এবার ডিএনএ গুলো পড়ি। ডিএনএ এর নিউক্লিওটাইড গুলো কেমন করে লিখবি, তো সবার প্রথমে হচ্ছে 5 কার্বন যুক্ত, এবার হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার, ডিঅক্সি রাইবোজ সুগার, এর সঙ্গে যদি একটা অ্যাডিনিন যুক্ত হয় তখন তাকে আমি কি বলবো, ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি অ্যাডিনোসিন, এসআইএনই। ক্লিয়ার? দাঁড়া আমি দাগটা ভালো করে দিই, জায়গা কম। এবার তাহলে এই ডিঅক্সি অ্যাডিনোসিন কি, একটা নিউক্লিওসাইড, ঠিক আছে। আর এর সঙ্গে যদি একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো, নিউক্লিওটাইড বলবো। নিউক্লিওটাইডটার নাম কি হবে এবার, এর সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড মানে ডিঅক্সি অ্যাডিনাইলেট অর ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড। ক্লিয়ার? এইবার এই 5 কার্বন যুক্ত সুগারের সাথে যদি গুয়ানিন যুক্ত হয় তাহলে কি বলবো, ডিঅক্সি গুয়ানোসিন। আর যদি ফসফেট যুক্ত হয় তখন বলবো ডিঅক্সি গুয়ানাইলেট और ডিঅক্সি গুয়ানাইলিক অ্যাসিড। হলো? এরপরে তারা কালারটা চেঞ্জ করে দিই। এরপর যদি এর সাথে 5 কার্বন যুক্ত ডিঅক্সি রাইবোজ সুগারের সঙ্গে যদি তারা এবার থাইমিন যুক্ত হয় তখন তাকে কি বলবো, ডিঅক্সি থাইমিডিন প্লাস ফসফেট, তাহলে আমি কি বলবো, ডিঅক্সি থাইমিডাইলেট और ডিঅক্সি থাইমিডাইলিক অ্যাসিড। হলো? লাস্ট বাকি থাকলো কি, সাইটোসিন। তাহলে 5 কার্বন সুগার প্লাস সাইটোসিন ইকুয়াল টু ডিঅক্সি সাইটিডিন। আর এর সঙ্গে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে কি বলবো, এটাকে আমরা বলবো কি বলবো, ডিঅক্সি সাইটিডাইলেট और ডিঅক্সি সাইটিডাইলিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে নিউক্লিওটাইড গুলোর আমরা নাম দিই। বায়োলজি ফুল মার্কসের একটা পরীক্ষা নিব ভাই, নিব বিভব নিব। তাহলে দেখো এই হচ্ছে আমাদের নিউক্লিওসাইড আরএনএ এর নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড, আর এই হচ্ছে আমাদের ডিএনএ এর নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। যেগুলো সব পাই যাবি আমি দিয়ে দেবো। কিভাবে কোশ্চেন আসবে এটা থেকে, এইদিকে তাকাও।
যাকে প্রশ্ন করব সে উত্তর দিবে আমাকে। মাইক অন করবি আর আমাকে বলবি। আমি কোশ্চেনটা দেখাই। এই যে এই কোশ্চেনটার দিকে তাকা, 137 নাম্বার কোশ্চেনটা, বাংলা আছে ইংরেজিও আছে, দেখতে থাক। তারপর আমি দেখি জিজ্ঞাসা করি একজন বলতে পারে। এই কৃতিকা বলতো কোনটা উত্তর হবে 137 নম্বরটা? মাইক অন কর, বল। হ্যাঁ স্যার। বল 137 এর অ্যান্সার কি হবে? স্যার জানি না। জানি না, মিলা। তারও স্যার দেখি। দেখ, অ্যাসিড লেখা মানে ওটা একটা নিউক্লিওটাইড, তাহলে বি হুম। হবে কি? B2। হ্যাঁ। 2 আর 3 নাম্বার অপশনে আছে। এবার অ্যাডিনিন একটা নাইট্রোজেন বেস, তাহলে C1, তাহলে B2 হুম। C1। আর অ্যাডিনোসিন একটা নিউক্লিওসাইড, তাহলে A3। তাহলে হ্যাঁ। কোনটা হচ্ছে 3 নাম্বারটা? তাহলে অ্যান্সার কি হবে? এটা 3 নাম্বার। 3 নাম্বারটা। হুম। এখান থেকে এরকম করে কোশ্চেন আসবে। তাহলে হ্যাঁ। তোদের কাজ কোনটা নিউক্লিওসাইড বলবো, এই যে অ্যাডিনোসিন নিউক্লিওসাইড, অ্যাডিনাইলেট বা অ্যাডিনাইলিক অ্যাসিড নিউক্লিওটাইড। আমি টোটালটাই এখানে লিখে দিলাম, ডিএনএটাও লিখে দিলাম আর এনএটাও লিখে দিলাম। ঠিক আছে, মাইক বন্ধ কর, দেখ এবার। এবার আমাদের নেক্সট পড়া হবে স্ট্রাকচার, আর একটু জটিল এইবার, দেখতে থাকো। তো এর আগে এবার আমরা নিউক্লিওসাইড গুলো কেমন দেখতে সেটা নিয়ে পড়বো। এবার প্রথমে দেখ, আমি যদি এখানে একটা 5 কার্বন সুগারের ছবি আঁকি, এ হচ্ছে 5 কার্বন সুগারের ছবি, তার মধ্যে এরকম স্ট্রাকচারটা। এবার এখানে কেমন ছিল মনে কর, এখানে ছিল OH, এখানে ছিল H। এবার ডিএনএ এর ক্ষেত্রে আমি আঁকতেছি H, তাহলে ডিএনএ এর ক্ষেত্রে এখানে কি হবে? 2 নাম্বার পজিশনে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে হবে কি CH2OH, এরকম স্ট্রাকচার ছিল। এবার যদি আমি একটা পিউরিনের ছবি আঁকি উপরে, মনে কর পিউরিনের ছবিটা কেমন ছিল, অ্যাডিনিন হোক বা গুয়ানিন হোক, দুটার স্ট্রাকচার তো মোটামুটি সেম, একটু ডিফারেন্স শুধু। তাহলে এরকম ছিল, এরকম, 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 এরকম। এইবার এবার নাম্বারিং মনে কর, এখানে 9 নাম্বার পজিশন ছিল, 9। এখানে হচ্ছে, আমি এটা মনে কর অ্যাডিনিনের ছবি আমি আঁকলাম। অ্যাডিনিনের এই জায়গাটায় ছিল আমাদের একটা নাইট্রোজেন, 9 নাম্বার পজিশন এটা, আর তার সঙ্গে ছিল একটা হাইড্রোজেন। এইবার একটা নাইট্রোজেন বেস কিভাবে সুগারের সঙ্গে যুক্ত হয় সেটা আমরা দেখব। তাহলে এখানে যে কার্বনটা আছে সুগারের, এটা কি 1 নাম্বার কার্বন। এই কার্বনটা দেখ, দুইটা নেগেটিভ চার্জ অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে আছে, যার ফলে কি হচ্ছে, এই কার্বনের ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে শিফট হয়ে আছে, তাই এই কার্বনটা পজিটিভ চার্জ ফিল করছে, তাই ও ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। আর এখানে ইলেকট্রন দেওয়ার মতো কে আছে? এই নাইট্রোজেন। নাইট্রোজেন কি করে? তার ইলেকট্রন দিয়ে নিউক্লিওফিলিক অ্যাটাক করে, কার্বনকে দিয়ে দিল। এবার যদি কার্বনকে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে কার্বনের মধ্যে কয়টা বন্ধনী তৈরি হয়ে যাচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কার্বন তো 5টা বন্ধনী হবে না, ম্যাক্সিমাম কয়টা হতে পারে? ম্যাক্সিমাম হতে পারে 4টা। তার জন্য কি হবে, এই এখান থেকে এই OH-টা বেরিয়ে যাবে, OH-টাকে বের করে দিলাম। আর প্রোটন গুলো অ্যাটাক করার আগে নাইট্রোজেন তার H-টাকে বের করে দেয়। তাহলে কি কি বের হলো দেখ, উপর থেকে নাইট্রোজেন বের হলো, আর এখান থেকে কি বের হলো? আমাদের
ওইচটা বের হয়ে গেল। তাহলে এইচ আর ওইচ মিলে কি হয়ে গেল? জল, H2O। আর নাইট্রোজেনটা এখানকার কার্বনের সঙ্গে যুক্ত হয়ে গেল এরকম করে। ঠিক আছে? তাহলে দেখ আমি যদি ছবিটাকে এরকম করে আর কি দেখ, বন্ধনীটা দিয়ে দিলাম। এবার আমি এই বন্ধনীটাকে আমরা বলি, কি বলি এটাকে? এন এন গ্লাইকোসাইডিক বন্ধনী, এন গ্লাইকোসাইডিক বন্ড। ঠিক আছে? গ্লাইকোসাইডিক বন্ড সুগারের ক্ষেত্রেও দেখা যায়, ওখানে ও গ্লাইকোসাইডিক বন্ড বলে, কিন্তু এখানে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত, তার জন্য এটাকে বলবো এন গ্লাইকোসাইডিক বন্ড। এবার বন্ধনীটা কার কার মধ্যে হচ্ছে? 1 নাম্বার কার্বন সুগারের আর 9 নাম্বার কি নাইট্রোজেনের মধ্যে হচ্ছে। তো মনে রাখতে হবে পিউরিনের সঙ্গে, এটা অ্যাডিনিন হোক বা গুয়ানিন হোক, অ্যাডিনিন হোক বা গুয়ানিন হোক, উভয় ক্ষেত্রেই গ্লাইকোসাইডিক বন্ধনী কেমন হবে? 1C9N। ক্লিয়ার? এইবার জুমিং ইজ ইজিয়ার। আচ্ছা ঠিক আছে। এইবার যদি সেম জিনিসকে আমরা পিরিমিডিনের ক্ষেত্রে আঁকি তাহলে কেমন হবে? তাহলে এখানে আমি দিয়ে দিই সুগারটাকে। তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন, এখানে এইচ 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 ওএইচ এইচ, এখানে কি হবে? CH2OH, আর উপরে কে ছিল আমাদের? OH। এবার যদি একটা আমি পিরিমিডিনের ছবি আঁকি, পিরিমিডিনের নাম্বারিং কোথা থেকে শুরু হচ্ছিল দেখবি, এখানে আমি 1 নাম্বার দিয়েছিলাম আর 1 নাম্বারের সঙ্গে কি হাইড্রোজেন যুক্ত হয়েছিল। তাহলে এখানেও সেম, এখানে নাইট্রোজেনটা তার ইলেকট্রন দান করার আগে প্রোটনটাকে বের করে দিবে, তারপর ইলেকট্রনটা অ্যাটাক করবে, অ্যাটাক করার ফলে এখান থেকে কে বেরিয়ে যাবে? ওএইচটা বেরিয়ে যাবে। তাহলে আমি মুছে দিচ্ছি, এখান থেকে এই এইচটাকে মুছে দিচ্ছি, ওএইচটাকে মুছে দিচ্ছি, বন্ধ তীর চিহ্নটাকে মুছে দিলাম। কেন মুছে দিলাম? কারণ এখানে আমাকে এই বন্ধনীটা দিতে হবে। তাহলে এটাও কি? তাহলে এরা দুজন মিলে কি তৈরি করলো? জল। তাহলে এটা 1 নাম্বার নাইট্রোজেন, 1 2 3 4 5 6। তাহলে এখানে এটা কি বন্ধনী বলবো? এটাকেও বলবো এন গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে এটা থাইমিন হতে পারে, সাইটোসিন হতে পারে। এবার ইউরাসিল হলে এটা এখানে তোকে ও দিতে হবে, তাই আমি ইউরাসিলটা লিখলাম না, কিন্তু ব্যাপার সেম। কিন্তু বন্ধনীটা কেমন হবে? 1C আর 1C আর কি হবে? 1N। আগেরটা ছিল 9N, এবার হচ্ছে 1C 1N, কারণ এখানেও 1 নাম্বার কার্বন, এখানে 1 নাম্বার নাইট্রোজেন। তাহলে উপরেরটার সঙ্গে ডিফারেন্স দেখ, উপরেরটার সঙ্গে তো ডিফারেন্স হচ্ছে আগেরটা 1C9N, এটা 1C1N। ক্লিয়ার? তাহলে এইটুকুকে আমরা কি বলতে পারি? নিউক্লিওসাইড বলতে পারি। তাহলে এটা যদি অ্যাডিনিন হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? ডিঅক্সি অ্যাডিনোসিন, এটা তো আমরা লিখতেই পারি। এইবার এর সাথে যদি ফসফরিক অ্যাসিড যুক্ত হয় তাহলে কেমন হয় ব্যাপারটা দেখি এবার। তাহলে ফসফরিক অ্যাসিডের সংকেত কি? পি OH, ডাবল বন্ড O, আবার OH, আবার OH। এবার কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি, তাই সাবধান। এইবার এই ফসফেটটার দিকে তাকা, এই ফসফেটটার সঙ্গে 4টা অক্সিজেন যুক্ত হয়ে আছে, তার মানে এর ইলেকট্রনগুলো কি অক্সিজেনের দিকে গিয়ে আছে, তার মানে এই ফসফেটটা পজিটিভ চার্জ অনুভব করবে, তাই ও কি করবে? ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে। আর এখানে ইলেকট্রন দেওয়ার মতো কি আছে? এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেন কি করবে? ইলেকট্রন দেওয়ার আগে তার প্রোটনটাকে বের করে দেয়, আর তারপর তার ইলেকট্রন দিয়ে অ্যাটাক করে এই ফসফেটটাকে। এবং তাহলে ফসফেটের মধ্যে কয়টা বন্ধনী হয়ে গেল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। ফসফেটের মধ্যে 5টা হতে পারে ম্যাক্সিমাম, তাই তার এই ওইচটাকে সে বের করে দেয়। এই ওইচটা বের হয়ে গেল, তাহলে দুজন মিলে কি তৈরি হয়ে গেল? দুজন মিলে তৈরি হয়ে গেল জল। এবার আমরা জাস্ট বন্ধনীগুলোকে লিখি। তাহলে ওইচটা আমি কেটে দিলাম, এই তীর চিহ্নটাও কেটে দিলাম, এখানে এই এইচটাকেও কেটে দিলাম। তাহলে আমি কি লিখবো এখানে? এখানে এই বন্ধনীটা দিয়ে দিলাম,
এই বন্ধনীটার নাম হচ্ছে এস্টার বন্ড। সাতটার বইয়ে এস্টার বন্ডটা ভুল জায়গায় দেওয়া আছে, দেখবি এস্টার বন্ড তোদের বইয়ে দেওয়া আছে এইচ আর ওর মাঝখানে, কিন্তু সেটা না, এস্টার বন্ড হচ্ছে পি আর ওর মাঝখানে। জল বেরিয়ে গেল। এইবার যেহেতু ফসফেট আছে তাই এই বন্ধনীটার আরেকটা নাম হচ্ছে ফসফো এস্টার বন্ড। ফসফো এস্টার বন্ড, ক্লিয়ার? তাহলে এখানে কয়টা ফসফেট আছে? একটা। তাহলে এইবার এটাকে আমরা বলতে পারি না নিউক্লিওটাইড? নাইট্রোজেন বেস আছে, সুগার আছে, আবার ফসফরিক অ্যাসিডও আছে, তাহলে আমরা এটাকে নাইট্রোজেন নিউক্লিওটাইড বলতে পারি। তাহলে নিউক্লিওটাইড বললে আমরা কি লিখবো এটাকে? আমরা নিউক্লিওটাইড বললে আমরা লিখি কি? নিউক্লিওটাইড বললে আমরা লিখি ডিঅক্সি অ্যাডিনাইলেট লিখি, তাই না? এই দেখ, নিউক্লিওটাইড হলে আমরা কি লিখি? ডিঅক্সি অ্যাডিনাইলেট বা ডিঅক্সি অ্যাডিনাইলিক অ্যাসিড। কিন্তু এটার এই টার্মিনোলজির সমস্যা হচ্ছে এখানে কয়টা ফসফেট যুক্ত হয়ে আছে আমরা জানি না। একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। আচ্ছা, একটা ফসফেট যুক্ত হওয়ার জন্য আমরা ডিঅক্সি অ্যাডিনাইলেট লিখলাম, যদি দুইটা হয় তখন কি লিখবো? বর্তমান দিনে আমরা এরকম করে টার্মিনোলজি ব্যবহার করি, কি লিখবো? ডিঅক্সি অ্যাডিনোসিন 5' মনোফসফেট। আমরা অ্যাডিনাইলেট বা অ্যাডিনাইলিক অ্যাসিড ইউজই করি না। নিউক্লিও মানে অ্যাডিনোসিন লিখেই ওর সঙ্গে কয়টা ফসফেট যুক্ত সেটাকে লিখে দিই, 5' মনোফসফেট। কেন 5' বললাম? কারণ এই ফসফেটটা কত নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয়ে আছে? 5 নম্বরের সঙ্গে। বোঝা গেল? এবার যদি দুইটা ফসফেট যুক্ত হয়, আচ্ছা দেখি দুইটা ফসফেট যুক্ত হলে কেমন হবে। তার দুইটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে এরকম দেখতে হবে। আরেকটা ফসফরিক অ্যাসিডের ছবি আঁক। পি ডাবল বন্ড ও, বন্ড ওএইচ, বন্ড ওএইচ, বন্ড ওএইচ, ক্লিয়ার? এবার এই ফসফেটটা চারটা নেগেটিভ অক্সিজেনের সঙ্গে যুক্ত, ও ইলেকট্রন নিবে কার থেকে? এইখান থেকে ইলেকট্রন নিবে। ইলেকট্রন নিলে কে কে বেরিয়ে যাবে? এখান থেকে এইচ আর এখান থেকে ওএইচটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে কি হিসাবে? জল হিসাবে। তাহলে আমি লিখি এই জল হিসাবে বেরিয়ে গেল, ঠিক আছে? আর মাঝখানে কি যুক্ত হয়ে যাবে? বন্ধনী। তাহলে আমি এটাকে করে নিই, দ্বারা এদিকে দেখো, তাহলে মাঝখানে কি হয়ে গেল? বন্ধনী তৈরি হয়ে গেল। এই বন্ধনীটাকে আমরা বলবো এবার ফসফো অ্যানহাইড্রেট বন্ড, ঠিক আছে? যদি আরেকটা ফসফেট যুক্ত হয় তাহলে কি হবে? এদিকেই করছি আমি, পি ডবল বন্ড ও, তার সঙ্গে কি আছে? ওএইচ, তার সঙ্গে ওএইচ, তার সঙ্গে কি আছে? ওএইচ। এবার এখান থেকেও সেম, এখান থেকে ওএইচ আর এখান থেকে এইচ কি হয়ে যাবে? বেরিয়ে যাবে। আর এখান থেকে ইলেকট্রনটা এই অ্যাটাক করবে, ঠিক আছে? যার থেকে ইলেকট্রন যাচ্ছে সেখান থেকে এইচটা বের হবে। তাহলে আমি যদি এটাকে লিখি কেমন করে লিখবো? আমি লিখবো এটাকে এরকম করে, এই মাঝখানে বন্ধনী হয়ে গেল। তাহলে এটাও কি? মাঝখানের এই বন্ডটাও কি? ফসফো অ্যানহাইড্রেট বন্ড। ফসফো অ্যানহাইড্রেট বন্ড, আমি শর্টকাট পি এ বন্ড লিখে দিলাম। বল, কে কি বুঝিস না এবার বলতো? কারো কোনো সমস্যা আছে? তাহলে এই সুন্দর করে এই স্যার আমি এস্টার বন্ধনীটা বুঝি নাই। দাঁড়া এক সেকেন্ড, এখান থেকে কি বেরিয়ে গেল? জল বেরিয়ে গেল। বল। এস্টার বন্ডটা বুঝি নাই। এস্টার বন্ডটা, হ্যাঁ এস্টার বন্ডটা আমাদের দ্বারা নিচেরটাতে করাই, নিচেরটাতে করাই দ্বারা। তাহলে এখানে একটা ফসফরিক অ্যাসিড, এখানে OH, এখানে ডবল বন্ড ও, এখানে OH, এখানে OH। তাহলে কি হবে? এই দ্বারা এখানে এইটাকে একটু সেপারেটলি লিখি তাহলে বুঝতে পারবে। OH। এবার কি হবে? এই অক্সিজেন, এই ফসফেটটা দেখ, ফসফেটের দিকে চারটা অক্সিজেন যুক্ত হয়ে আছে, তার ফলে ফসফেটের ইলেকট্রন গুলো কার দিকে আছে? অক্সিজেনের দিকে আছে। তার মানে এ পজিটিভ চার্জ অনুভব করবে। এবার ও ইলেকট্রন নেওয়ার চেষ্টা করবে কার থেকে? ইলেকট্রন দেওয়ার মতো এখানে আছে এই অক্সিজেনটা, এখান থেকে ও ইলেকট্রন নিবে। এবার ইলেকট্রনটা দেওয়ার পূর্বে এই প্রোটনটা যদি বের হয়ে যায় তাহলে বেটার হবে অক্সিজেন দেওয়াটা, তার জন্য প্রোটনটা বের হয়ে গেল। আর এখান থেকে একটা OH বের হয়ে যায়। তাহলে যদি এরকম করে বের হয়ে যায়, এই বন্ধনীটা আবার কেটে দিচ্ছি আমি, এই OH-টা বের হয়ে গেছে, এখান থেকে H-টা বের হয়ে গেছে, তাহলে এদের মাঝখানে কি হয়ে গেল? একটা বন্ধনী তৈরি হয়ে গেল। এই যে দেখ, এটাকেই আমরা কি বলছি? আর এরা দুজন মিলে কি তৈরি করলো? জল। এটাকে আমরা কি বলছি? এস্টার বন্ড। বুঝলি এবার?
হ্যাঁ স্যার। এটা গেল। এইবার তাহলে আহ, এরকম করেই সব আমরা নিউক্লিওটাইড গুলাকে লিখি। অ্যাডিনিনের বা গুয়ানিনের ক্ষেত্রে আমি এটা দেখালাম। এবার এখানে আমি একটা যা এই থাইমিনের ক্ষেত্রে যা হবে সাইটোসিনের ক্ষেত্রে তাই হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো? ডিএনএর ক্ষেত্রে যেহেতু লিখছি তাই লিখবো ডিঅক্সি দাঁড়া ডিঅক্সি থাইমিডিন থাইমিডিন বা সাইটিডিন 5' মনোফসফেট। মনোফসফেট তাহলে একটা ফসফেট হলে মনো, দুইটা হলে তিনটা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা এই পর্যন্ত? যাক, তাহলে আমরা নিউক্লিওটাইড গুলো নিয়ে এবং নিউক্লিওসাইড নিয়ে পড়লাম। এটা হচ্ছে বেসিক। তোকে ডিএনএ আরএনএ পড়ার আগে তোকে এগুলা জিনিস জানতে হবেই হবে। এইবার আমরা ডিএনএ তে ঢুকবো। জাস্ট একটু দেখো। এবার একটা ডিএনএ কেমন হয়? দ্বিতন্ত্রী। ডিএনএ এর মধ্যে এরকম পেঁচানো হয়। দাঁড়া, বাজে হয়ে গেল ছবিটা। এই যে এরকম হয় ডিএনএ আমাদের। এবার ডিএনএ একটা দিকে থাকে 5' ফসফেট, আর আরেকটা তন্ত্রীর মধ্যে থাকে আমাদের, আর এক পাশে থাকে 3' OH, আর একটার মধ্যে থাকে 3' OH, আর একটা থাকে 5' ফসফেট। এখানে 3' OH বলতে কোনটাকে বলছি? 3' OH বলতে আমরা বোঝাচ্ছি এই যে 3 নাম্বার পজিশনে যে OH-টা আছে, এটা কি 3 নাম্বার পজিশন? এখানে যে OH-টা আছে সেটাকে আমি বোঝাচ্ছি। 5' ফসফেট মানে কাকে বোঝাচ্ছে? এই যে 5 নাম্বার কার্বন যে আছে, এই 5 নাম্বার কার্বনের সঙ্গে থাকা যে ফসফেট সেটাকে আমি বোঝাচ্ছি। তাহলে আশা করি বোঝা গেল 3' ফসফেট, সরি 5' ফসফেট আর 3' OH-টা কি। এবার এর জন্যই আমরা ডিএনএ কে বলি অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল মানে একটা তন্ত্রী 5' ডিরেকশন আর একটা তন্ত্রী 3' ডিরেকশন। এবার দেখো এই 5' ফসফেট কার সঙ্গে যুক্ত আছে? সুগারের সঙ্গে। তাহলে আমি এখানে সুগারটা আঁকি। দেখ আগের ছবিটার দিকে তাকা। 5' ফসফেট কার সঙ্গে যুক্ত আছে? সুগারের সঙ্গে। তাই আমি লিখবো এখানে সুগারটাকে। এখানে লিখবো আমি সুগার। 3' OH-টা কার? সুগারের। এবার সুগারের মধ্যে কে আছে? বেস। মনে কর এখানে অ্যাডিনিন, তাহলে অবশ্যই এখানে গুয়ানিন থাকতে হবে, সরি থাইমিন থাকতে হবে। তাহলে এখানে কে থাকতে হবে? অবশ্যই থাইমিনকে। মাঝখানে দুইটা হাইড্রোজেন বন্ধনী। আমরা জানি যে অ্যাডিনিন আর থাইমিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধনী, আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধনী। এবার সুগার পরে থাকে আবার ফসফেট, তাহলে আবার আমি কি আঁকবো? ফসফেটকে আঁকবো। এবং এরপর থাকে আবার সুগার। এবার মনে কর এই সুগারটার সঙ্গে সাইটোসিন আছে, তাহলে এই পাশে সুগারের সঙ্গে অবশ্যই গুয়ানিন থাকতে হবে। এবং মাঝখানে কয়টা হাইড্রোজেন বন্ধনী? তিনটা। এরপর থাকে আবার ফসফেট, তারপর থাকবে আবার সুগার। সুগারের মধ্যে এবার থাইমিন মনে কর, তাহলে এই পাশে অবশ্যই কে থাকবে? অ্যাডিনিন। এরকম করে সিঁড়ির মতো করে আমাদের বেসগুলো পরপর পরপর করে চলতেই থাকে। সুগার ফসফেট আবার সুগার, সুগার ফসফেট আবার সুগার, এরকম করে চলতেই থাকে। তাহলে আমাদের এখানে ডিএনএ তে সুগার আর ফসফেট এরা দুইজন মিলে মিলে কি তৈরি করছে? ডিএনএ এর ব্যাকবোন, মানে মেন কাঠামোটা তৈরি করছে কে? সুগার আর ফসফেট। আর বেসগুলো কোথায় আছে? বেসগুলো আছে ভেতরে। বুঝতে পারলি কিনা? কে বুঝতে পারে নাই বলো? সুগার আর ফসফেট মেন কাঠামোটা তৈরি করছে, তার জন্য বলছি ব্যাকবোন। আর বেসগুলো কোথায় আছে? মাঝখানে। ক্লিয়ার? আর একটু ডিটেইলস এইবার আমরা দেখব কিভাবে একটা সুগার ফসফেট আবার একটা সুগার ফসফেট যুক্ত হয়ে আছে। চলো দেখি। দাঁড়াও, আর একটা নতুন পেজ আমি অ্যাড করি। দেখ এবার তাহলে ডিএনএ তো হয় আমাদের দ্বিতন্ত্রী, খুব ভালো কথা। তাহলে এপাশে যদি একটা স্ট্র্যান্ড 3' OH আর 5' ফসফেট থাকে,
তাহলে এখানে নিশ্চয়ই কোনো সুগার থাকবে। সুগারের সঙ্গে কি থাকবে? একটা বেস, মনে কর গুয়ানিন। তাহলে এই পাশের বেসটা কি থাকবে? অবশ্যই অ্যাডিনিন থাকবে। তাহলে আমি সুগারটাকে আঁকি। তাহলে এই পাশের বেসটা কে থাকবে? অবশ্যই সাইটোসিন থাকবে। কয়টা বন্ধনী মাঝখানে? 3টা। এই পাশে হাইড্রোজেন, এই পাশে কে থাকে? হাইড্রোজেন, হাইড্রোজেন, এইচ, ওএইচ। এই ভিডিওটা কিন্তু, টোটাল ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, হ্যাঁ? ও দাঁড়া, আমার স্টোরেজ বন্ধ হয়ে গেছে। 45 মিনিট না রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তো চাপের কিছু নেই, কোথাও যদি তুই বুঝতে অসুবিধা হয় আবার তুই দেখে নিতে পারবি, আমি দিয়ে দিব টোটাল। এইবার এদিকে কে ছিল রে? CH2OH গেল। এইবার এইবার CH2OH এর সঙ্গে আমাদের কে যুক্ত থাকে? মনে কর একটা ফসফেট যুক্ত হয়ে আছে, একটা। আমি জাস্ট এটাকে আলাদাভাবে লিখি। এখানে কয়টা ফসফেট যুক্ত হয়ে আছে? মনে কর একটা ফসফেট। তাহলে P ডবল বন্ড O বন্ড OH বন্ড OH। এবার দেখ, তুই চাইলে এই OH গুলোর প্রোটন গুলোকে বেরও করে দিতে পারিস। তাহলে প্রোটন গুলোকে, H গুলো যদি বের করে দিস, তাহলে তুই এভাবে লিখবি, O মাইনাস করে লিখবি। প্রোটন বের হয়ে গেল মানে নেগেটিভ হয়ে গেল। এবার সুগারের পর কে থাকে বললাম আমি? ফসফেট থাকে। এই যে একটা ফসফেটকে আমি দিলাম। তারপর কে থাকে? আবার সুগার থাকে, তারপর আবার ফসফেট থাকে। এভাবে তো চলতে থাকে। তাহলে আমি সুবিধার জন্য এটাকে একটু বড় করে দিলাম। ওহো, দাঁড়া 1 সেকেন্ড, আমি এটাকে একটু বড় করব। হ্যাঁ, এই ফসফেটটাকে 5 প্রাইমটাকে একটু নিচে লিখি, দাঁড়া। কোথায় লিখবো? আর একটু নিচে লিখি, এটা হচ্ছে তোর 5 প্রাইম। তাহলে সুগারের পর কি থাকে? আমাদের ফসফেট থাকে। ফসফেট গুলোকে সবুজ করে লিখবো। তাহলে সুগারের পর থাকে ফসফেট, তারপর কি থাকে? আবার সুগার। তাহলে সুগারের সঙ্গে মনে করো এবার থাইমিন আছে, তাহলে অবশ্যই এই পাশে কি আসবে? অ্যাডিনিন। এইবার নতুন সুগার কেমন করে আসে দেখ। সুগার গুলো সাধারণত ট্রাইফসফেট অবস্থায় আসে। এই ও এরকম করে এই পাশে কে দিব? তাহলে অবশ্যই অ্যাডিনিন, দুইটা হাইড্রোজেন বন্ধনী, এইচ 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 OH এইচ OH। ও উপরে তো এটা এইচ হবে না, এটা কি হবে তাহলে? এটা হবে তোর এরকম করে CH2OH। আজকের এটাই লাস্ট পড়া, দাঁড়া আর একটু ওয়েট কর, শুধু ধৈর্য ধরো। এইবার ফসফেট গুলোকে আমি যুক্ত করব। তো ট্রাইফসফেট অবস্থায় আমরা লিখব। দেখো এবার ট্রাইফসফেট অবস্থায় কেমন হয় দেখতে? এই ওটার সঙ্গে থাকে ফসফেট, ডবল বন্ড ও OH। আবার কি লিখবো? এদিকে ও, তারপর আবার ফসফেট, ডবল বন্ড ও বন্ড OH বন্ড ও বন্ড T ডবল বন্ড ও বন্ড OH বন্ড OH। আমরা এইটাকে তো দেখলাম, উপরেই পড়ে আসলাম, এই যে ট্রাইফসফেট কিভাবে থাকে, যুক্ত হয়, আমরা এটা দেখলাম আগে। এইভাবে নিউক্লিওটাইড গুলো আসে। এইবার দেখ, গল্প এখানে শুরু। এই প্রথম ফসফেটটাকে বলি আমরা আলফা ফসফেট, তারপরটাকে আমরা বলি বিটা ফসফেট, তারপরটাকে আমরা বলি, লাস্টেরটাকে বলি গাম্মা ফসফেট। বন্ধনীটার উপরে পড়ে গেল, তবে তারা আলাদা কালি দিয়ে দিই, আলাদা কালি দিয়ে লিখি। তাহলে প্রথমটা হচ্ছে তোর আলফা, পরেরটা বিটা, তারপরটা হচ্ছে গামা ফসফেট। এইবার এই প্রথম আলফা ফসফেটের দিকে তাকা, এর সঙ্গেও নেগেটিভ চার্জ অক্সিজেন 4টা যুক্ত হয়ে আছে। তার ফলে ফসফেটের ইলেকট্রন গুলো অক্সিজেনের দিকে যাবে, তার ফলে পজিটিভ চার্জ অনুভব করবে। অনুভব করলে তো হবে না, এবার ওকে ইলেকট্রন নিতে হবে কার থেকে। কার থেকে ইলেকট্রন নিবে? এই যে 3 প্রাইম OH আছে, এখান থেকে ইলেকট্রন নিবে। এবার ইলেকট্রন নেওয়ার আগে ও তার প্রোটনটাকে বের করে দেয়। এই দেখ প্রোটনটাকে বের করে দিল।
তার জন্যই আমি এখান থেকে এই স্টার লিখলাম না। তারপর ওর ইলেকট্রন দিয়ে কি করে, ও আবার অ্যাটাক করে কাকে, এই ফসফেটটাকে অ্যাটাক করে। করলো, অ্যাটাক করলে কি হবে, এখান থেকে এই টোটাল স্ট্রাকচারটা আলাদা হয়ে যাবে। আর এই টোটালটাকে আমরা বলছি পাইরোফসফেট বা পিপিআই। পুরো নাম কি, পাইরোফসফেট। বোঝা গেল? আর এই যে ফসফেট, আলফা ফসফেটটা, এটা মাঝখানে চলে যাবে, মানে মাঝখানে আমরা যুক্ত হয়ে যাবে। কিভাবে লিখবো এবার দেখ, খুব জটিল। দেখো, তাহলে এখানে এই ফসফেটটাকে লিখলাম, দেখতে থাক। ফসফেটের সঙ্গে আবার কে আছে, একটা ডবল বন্ড ও আছে, আবার একটা OH আছে। তাহলে দেখ, এটাকে লিখে ফেললাম, এটাকেও লিখে ফেললাম। এবার ফসফেটটা, এই CH2OH গ্রুপটা কার সঙ্গে যুক্ত হয়ে আছে, আবার এই ফসফেটটার সঙ্গে। আমি যদি লিখি এদিকে, দেখ CH2 বন্ড ও বন্ড, এরকম দ্বারা একটু বেশি ঘিচিমিচি হয়ে গেল, আমি আর একটু স্পেস নিয়ে লিখি। দেখ তো, CH2 বন্ড ও বন্ড ফসফেট, দেখ এইটুকুকে আমি লিখে ফেললাম না। আর এই ওটা আবার কার সঙ্গে যুক্ত হয়ে আছে, ফসফেটের সঙ্গে। তাহলে এই ইলেকট্রনগুলো আমি বাদ দিয়ে দিই, এই বন্ডটা এখানে লিখে দিই। দেখ তো, সেম জিনিসটাই আমি লিখলাম। আমি যদি এবার কেটে দিই এই জায়গাটা, এটাকে কেটে দিলাম, 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 এটাকে দিলাম, এটাকে দিলাম, দেখ মাঝখানে হয়ে গেল না এটা? কারো কোনো অসুবিধা, বলে ফেল। তাহলে দেখ, সুগার, তারপর ফসফেট, আবার সুগার। দেখ, সুগার, ফসফেট, আবার সুগার। হলো না? হলো কি না? উপরের দিকে দেখ, উপরের যখন আমরা ছবিটা আঁকলাম, সুগার, তারপর কি আছে, ফসফেট, আবার সুগার, এরকম করে পরপর করে যুক্ত থাকে। তোর বইয়ে দেখ এরকম একটা ছবি আছে, একই না? এইবার এই যে সুগারের এইচটা আছে, এই যে এইচটা, সে এইচটাকে জলীয় দ্রবণে ছাড়তে পারে। তাহলে জলীয় দ্রবণে যদি ছাড়ে, তাহলে ওটা কি হয়ে যাবে, এরকম মাইনাস হয়ে যাবে না, নেগেটিভ হয়ে যাবে না? একই না বল? এই যে যে জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে তাকে তো অ্যাসিড বলি। ডিএনএ আর আরএনএ কে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড কেন বলি আমরা, এই ফসফরিক অ্যাসিড গ্রুপের জন্য। তাহলে ফসফরিক অ্যাসিড, তার এই যে উপরে নিচে তো বন্ধনী দ্বারা যুক্ত হয়ে আছে, কিন্তু এই H+টা দানের জন্য ডিএনএ আর আরএনএ কি হয়, অ্যাসিডিক হয়। ডিএনএ আর আরএনএ অ্যাসিডিক because of দাঁড়া এক সেকেন্ড, because of OH group of phosphoric acid। ফসফরিক অ্যাসিড, তাহলে ফসফরিক অ্যাসিডের উপস্থিতির জন্য ডিএনএ আর আরএনএ কি, অ্যাসিডিক হয়। বোঝা গেল? এইভাবে ডিএনএ আর আরএনএ পরপর করে সুগার ফসফেট যুক্ত হতেই থাকে। এবং ডিরেকশন দেখ, এটা হচ্ছে 5' ফসফেট, এই পাশে আছে কে, 3' OH। এদিকে দেখ 5' ফসফেট, আর এই দিকে দেখ 3' OH। বুঝলি? এবং এতক্ষণে হয়তো মাথা খারাপ হয়ে গেছে, এইটাকে আমরা বলি কি, এস্টার বন্ড, আর এটাকেও আমরা কি বলবো, এস্টার বন্ড। তাহলে কয়টা স্টার বন্ড আছে, দুইটা। এটা কয় নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত, 3 নাম্বার। এটা কয় নাম্বার কার্বনের সঙ্গে যুক্ত, 5 নাম্বার। তাই দুইটাকে আমরা একসঙ্গে বলি 3', 5', ফসফো ডাই এস্টার বন্ড। এই ছিল আজকের পড়া। মাথা ঘুরাবে, তোমার কাজ বইয়ে পরপর করে পড়া এবং
যদি কোথাও ভুলে যাস আবার ভিডিও দেখা, আমি ওর জন্য রেকর্ড করা আছে একদম প্রথম থেকে শুরু করে। দেখ বেসিক থেকে কিভাবে জটিলে আসলি। সবার প্রথমে নিউক্লিওটাইড কি জানলি, ফসফরিক অ্যাসিডের ছবি, সুগারের ছবি, নাইট্রোজেন বেস, পিউরিনকে, পিরিমিডিনকে, কোথায় নাইট্রোজেন আছে। তাহলে এই যে হাইড্রোজেনটা লিখলাম 9 নম্বরের সঙ্গে বা 1 নম্বরের সঙ্গে, তার কারণ আছে। তারপর কোনটা নিউক্লিওসাইড, কোনটা নিউক্লিওটাইড, ডিএনএ এর ক্ষেত্রে কখন বলবো, আরএনএ এর ক্ষেত্রে কখন বলবো। তারপর পড়লাম কিভাবে সুগার নাইট্রোজেন বেস যুক্ত হয়। তারপর আমরা পড়লাম সুগার আর ফসফরিক অ্যাসিড কিভাবে যুক্ত হয়। তারপর এটা উপরেরটা ছিল পিউরিনের ক্ষেত্রে, নিচেরটা হচ্ছে পাইরিমিডিনের ক্ষেত্রে। তারপর আমরা পড়লাম ডিএনএটা কেমন দেখতে, সুগার আর ফসফেট দিয়ে তৈরি। তারপর আমরা পড়লাম কিভাবে সুগার আর ফসফেট পর পর করে যুক্ত হয়। ক্লিয়ার? কঠিন মনে হবে, বাট তুমি জিনিসটাকে পড়ো, বুঝো, কোনো সমস্যা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। মাইক অন করো আর বলো। ক্লাস শেষ আজকের মতো, পরে আবার ক্লাস হবে। কারো কোনো বলার আছে বলে ফেলো। কারো কোনো বলার আছে বলে ফেলো। তাহলে নেই কিছু বলার। তাহলে আজকের মতো ক্লাস এখানেই রাখলাম। রেকর্ড আছে, আমি দিয়ে দিব। তোরা লেট হয়ে যায় সবাই। শুভরাত্রি।